প্রায় ১৬ বছরের দীর্ঘ শোষণ, জুলুম, নিপীড়ন এবং প্রায় সকল রকম অমানবিক নির্যাতনের পরে ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পতন ঘটে। জুলাই অভ্যুত্থান দীর্ঘদিনের জুলুমের চেপে রাখা বিস্ফোরণ বলা যায়, যা ছিল প্রধানত স্বতঃস্ফূর্ত। এই আন্দোলন কোনো দল বা গোষ্ঠীর একার না, বরং এই আন্দোলনের সহযোদ্ধা ছিল পুরো বাংলাদেশ। তবে অবশ্যই এই অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা এবং আত্মত্যাগ করেছেন আমাদের প্রাণপ্রিয় স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যাদের অবদান ইতিহাসে লিখলেও কখনো যথাযথ হবে না। রেজিমের সবচেয়ে জঘন্য ব্যক্তিটি যখন পালিয়ে গেল এবং পুরো রেজিমের কাঠামো ধসিয়ে দেওয়া হলো, বাংলাদেশের দায়িত্ব নিল উপদেষ্টা সরকার। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতার পর থেকে ভারত অত্যন্ত যত্ন নিয়ে বাংলাদেশে সে তার সমস্ত পরিকল্পনা সাজিয়েছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি ডিপার্টমেন্টে ভারতের সিস্টেম তৈরি আছে। এখানে শুধু জনবল বোঝানো হচ্ছে না, বরং আমরা বলছি সিস্টেম। ভারত পুরো বাংলাদেশে তার নিজের হেজমনি তৈরি করেছিল অত্যন্ত সফলভাবে। শত্রু হিসেবে এটি ভারতের টপ ক্লাস ট্যাকটিক্যাল অ্যাচিভমেন্ট। ভারত শুধু একটি সিস্টেমের দখল নিয়েছিল এমন নয়, বরং সে এই সিস্টেমের নিজস্ব সকল রকম প্রতিরোধ ব্যবস্থাও নষ্ট করার পথে প্রায় সফল ছিল, যেন ভবিষ্যতে কেউ কোনোভাবে তার এই সিস্টেমকে চ্যালেঞ্জ করতে না পারে, এটিকে জ্বর সহ উপড়ে ফেলতে না পারে। এটি ভারত বিভিন্নভাবে করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ইতিহাস এবং মূল্যবোধের রিকনস্ট্রাকশনের মাধ্যমে। ভারত আমাদেরকে তার পছন্দ অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে, তার পছন্দ অনুযায়ী ইতিহাস এবং সংস্কৃতি গ্রহণ করাতে সফল হয়েছিল। সমস্ত কিছু নিয়েই আমরা প্রায় ৩ বছর আগেই ভারতের আগ্রাসন সিরিজে ধরে ধরে আলোচনা করেছিলাম। ভারতের এই সিস্টেম দখল নেওয়া অনেকটা সাইবার স্পেসে হ্যাকিংয়ের মতো। হ্যাকাররা যে কোনো সিস্টেম দখল নিয়ে সবার আগে যা করে, সিস্টেমের নিজস্ব ফায়ারওয়াল নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয় বা সেটাকে কনফিউজ করে রাখে। ভারত বিশেষভাবে আমাদের ক্ষেত্রেও এই কাজটি করেছিল। কেউ অনুমান করেন তো ভারতের বিরুদ্ধে আমাদের ফায়ারওয়াল কী ছিল? ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী হেজেমনির বিরুদ্ধে আমাদের এই জমিনে ফায়ারওয়াল ছিল আমাদের দিন। আমরা আবারও বলছি, আগ্রাসী ভারতের আগ্রাসনের মোকাবেলায় এই জমিনে আমাদের প্রতিরক্ষার ভিত্তি ছিল আমাদের দিন। কিভাবে? ভারতের আগ্রাসন একটি আদর্শ থেকে জন্ম নেয়, আর তা হচ্ছে হিন্দু সুপ্রিমেসি বা হিন্দুইজম। যদিও এর সাথে অন্যান্য ভূ রাজনৈতিক বিষয় জড়িত আছে, তবে মূল সেটি। একটি আদর্শের মোকাবেলায় আরেকটি আদর্শই প্রয়োজন, এবং সেটিকে আগ্রাসী আদর্শ অপেক্ষা অধিক শক্তিশালী এবং অধিক শুদ্ধ হতে হবে। ধরে নিচ্ছে আগ্রাসী ভারতের এই হেজেমনি মোকাবেলায় আমাদের আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ কিংবা বাঙালি চেতনা বা দেশপ্রেম। কিন্তু এই সকল প্রত্যেকটি আদর্শ ভারতের নিজস্ব পছন্দ অনুযায়ী টুইক করা। এটি আমরা উপরে বলে এসেছি মাত্র। ভারত আমাদেরকে তার পছন্দ অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে, তার পছন্দ অনুযায়ী ইতিহাস এবং সংস্কৃতি, আদর্শ, মূল্যবোধ ও চেতনা গ্রহণ করতে সক্ষম হয়েছিল। তবে ভারত যা পারেনি এবং যা কেউই কোনোদিন পারবে না, তা হচ্ছে আমাদের ওহীভিত্তিক আদর্শ মূল্যবোধকে বিকৃত করতে। কারণ এটি তো দুনিয়ার কেউ তৈরি করেনি, আর দুনিয়ার কেউ এটিকে বিকৃত করে দিতেও পারবে না। আর এটি ছিল ভারতের ভয়ের জায়গা। এটি ছিল আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ফায়ারওয়াল। ভারত যেহেতু আমাদের দিনের উৎসসমূহ বিকৃত করতে পারবে না, এজন্য সে চেষ্টা করেছিল এদেশে ইসলামকে ডেমোনাইজ করতে এবং ইসলামোফোবিয়া ব্যবহার করে আমাদেরকে এই দিন থেকে সরিয়ে রাখতে, আর যারা সত্যনিষ্ঠার সাথে দিনের ধারক, বাহক এবং প্রচারক, তাদেরকে শেষ করে ফেলতে। চলে আসি বর্তমান সময়ে। ভারতের আগ্রাসন যেমন জুলুম, একইভাবে মানুষের তৈরি করা কোনো জীবন ব্যবস্থার অধীনে নিজেদেরকে সমর্পণ করে দেওয়াও জুলুম। কারণ এটি সিস্টেমের মৌলিক দুর্বলতা। এই দল চলে গেছে, বিদল এখনো ক্ষমতায় আসেনি, অথচ আপনারা তাদের জুলুমের ব্যাপারে খুব ভালো মতোই জানেন। লক্ষ্য করুন, ফ্যাসিস্ট রেজিম আমাদের উপরে ফিরাউনের মতো যে নির্যাতন চালাতে সক্ষম হয়েছিল, তা কিসের জোরে? তাদের কথিত আইন, সংবিধান এবং গণতন্ত্রের নামে। তাদের এই সিস্টেমে আমাদের আত্মচিৎকার রাষ্ট্রদ্রোহ হিসেবে বিচার করা হতো। আমাদের আত্মরক্ষার প্রতিষ্ঠাও সেখানে অপরাধ ছিল। শুধু বেঁচে থাকাই আমাদের অপরাধ ছিল। আমরা কেন বেঁচে আছি, কেন বেঁচে থাকব, এটি ছিল আমাদের অপরাধ। জাহাজ বাড়িতে নিয়ে যাদেরকে হত্যা করা হয়েছিল, তারা কি অপরাধ করেছিল? কিন্তু তাদেরকে যারা হত্যা করেছিল, তারা রাস্তা থেকে উঠে এসে হত্যা করেনি। তারা আইন, সংবিধান এবং গণতন্ত্রের ধারক বাহক এই পরিচয়ে যে সরকার কাঠামো টিকে ছিল, তাদের আদেশে, তাদের প্রশ্রয়ে, তাদের নোংরা স্বার্থ বাস্তবায়নে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এটি একটি মেকানিজম, আর এটি এই মেকানিজমের মৌলিক ত্রুটি। এটি সংস্কার সম্ভব নয়। বিগত 16 বছরের নির্যাতন, নিপীড়ন যদি আমাদের এই উপলব্ধি দিতে না পারে, তবে হয়তো আরও 32 বছর আমাদের প্রয়োজন হতে পারে। বর্তমান সময়ে যারাই দেশের জনগণের অধিকার, নিরাপত্তা নিয়ে সোচ্চার আছেন, এ ব্যাপারে আন্দোলন পরিশ্রম করে যাচ্ছেন, আপনাদের আমরা প্রশ্ন করতে চাই। কোনো একটি রেজিম একটি সিস্টেমের উপর টিকে থাকে, যে সিস্টেম তার নিজের হাতে তৈরি করা। রেজিমের ইন্ডিভিজুয়ালদের সরিয়ে দিয়ে সেই একই সিস্টেমে আপনারা জুলুম এবং নিপীড়ন মুক্ত রাষ্ট্র কাঠামো কীভাবে আশা করেন? আমরা একটি ক্লু দিচ্ছি। ডিজিটাল সিকিউরিটি আইন বনাম সাইবার বুলি আইন। বলুন তো, এরা মৌলিকভাবে কোথায় আলাদা?
আমাদের উপর সকল জুলুম, অন্যায়, অবিচার এবং নিপীড়নের রুট কজ হচ্ছে সিস্টেম। ব্যক্তি সেই সিস্টেমকে বাস্তবে রূপ দেয়। অনুগ্রহ করে আপনারা রুট কজ বা মৌলিক সমস্যার দিকে নজর দিন। মনে হতেই পারে এটা স্রোতের বিপরীতে চলা, আমরা কিভাবে পারব? তাহলে লক্ষ্য করুন, বিগত 16 বছর ধরে কেউ কখনো চিন্তাও করেনি হাসিনাও পালাতে পারে। গণভবনে ঢুকে মানুষ রেজিমের জুলুমের মসনদ তছনছ করে দিতে পারে, কিন্তু তা কিভাবে সম্ভব হলো? নিশ্চয়ই কেউ এভাবেও চিন্তা করেছিল এই স্রোতের বিপরীতেই যাব, হয় স্বাধীন হয়ে বেঁচে ফিরব, না হয় জুলুম থেকে ছুটি নিব। আমি না পারলেও তারা পারবে, আমি চলে গেলেও তারা আসবে। গুলি করবে, একটা পড়বে, একটা কমবে, বাকিরা আসবে, আসতেই থাকবে যতক্ষণ না স্বাধীনতার আলো ফোটে। তারা আমাদের আগেই হেঁটেছিল, তারা পেরেছিল, তারা পড়েছে, মরেছে, করে দেখিয়েছে। তাদের সেদিনের স্রোতের বিপরীতে সাহসটুকুই আজ আমাদের স্বাধীনতা। আর আমাদের আজকের স্রোতের বিপরীতে সাহসটুকুই হবে আমাদের সন্তানদের আগামীকালের নিরাপত্তা।